ইতিহাস গড়ল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ ষোলোতে দ্য রেড স্টিফেন ম্যাজিকে বাফানোদের হারালো 1-0 গোলে। উৎসবে নগরী টরন্টো। সংঘাত বন্ধে একমত যুক্তরাষ্ট্র, ইরান। হরমুজের বিরোধ মেটাতে মঙ্গলবার দোহায় দুই দেশের বৈঠক। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যা বিচারের দাবি খামেনির। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় 3 পুলিশ কর্মকর্তা সহ নিহত 4। আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান উপত্যকা প্রশাসনের। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধার কর্মীরা। 4 দিন পরেও ছাড়ছে না জীবিত উদ্ধারের আশা। অভিযান জোরদারে লা গুয়াইরা অঞ্চল লকডাউন ঘোষণা। এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির অনশন যোগ দিয়েছেন সমাজকর্মী ওয়াংচুক। আন্দোলন দামাতে পানির সংযোগ বন্ধ করেছে পুলিশ, দাবি সিজেপির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ 16তে জায়গা করে নিল কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার এমন কীর্তি গড়ল ম্যাপল লিফ টিম। ম্যাচে বাফানাদের 1-0 গোলে হারালো কানাডিয়ানরা। যোগ করার সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন স্টিফেন। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচটা হলো একেবারে পয়সা উসুল। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের সঙ্গে এক ঝাঁক ভুলে ভরা ম্যাচটা প্রাণ ভরে উপভোগ করলেন দর্শকরা। আর যোগ করার সময়ে স্টিফেন ম্যাজিকে উৎসবের জোয়ারে ভাসল কানাডা। ম্যাচের বয়স যখন 91 মিনিট, তখন অতিরিক্ত 30 মিনিটের অপেক্ষা ছিল দুই দলের ডাগ আউট। নতুন করে কৌশল সাজানোর জন্য মনস্থির করে ফেলেছিলেন কোচিং স্টাফরাও। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়ে যান স্টিফেন। সাউথ আফ্রিকার ডিফেন্ডারের হাফ ক্লিয়ার করা বলটা পেয়ে যান বক্সের ঠিক বাইরে। এরপর বুলেট গতির বাঁকানো শট সহজেই বোকা বানিয়ে দেন উইলিয়ামসকে। নিষ্প্রাণ ম্যাচটা প্রাণ ফিরে পায় এক মুহূর্তে। আনন্দে ফেটে পড়ে কানাডা। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস চলে পুরোটা সময়। এরপর একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আফ্রিকানরা, কিন্তু রেফারির বাড়িয়ে দেয়া 1 মিনিটেও কাজের কাজটা করতে পারেননি তারা। ম্যাচ শেষ হয় সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে। আর নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শীর্ষ 16র মঞ্চে জায়গা করে নেয় ম্যাপল লিফ টিম। এর আগে পুরো ম্যাচটা ছিল কানাডিয়ান ফরওয়ার্ডদের সঙ্গে আফ্রিকান গোলরক্ষকের অসম লড়াই। পুরো ম্যাচে 12টা শটের 7টাই ছিল অন টার্গেট, কিন্তু 6টা রুখে দিলেও একটা পারেননি উইলিয়ামস। অধিকাংশ সময় বল দখলে রেখে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে সাউথ আফ্রিকা, কিন্তু সব চেষ্টা শেষ হয়ে যায় 91তম মিনিটে। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি দিয়েই কানাডাকে ইতিহাসের পাতায় তুলে নিলেন মেজর লিগ সকারের স্টিফেন। অতিরিক্ত সময় গোল করে বিজয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে সহ আয়োজক দেশ কানাডা। বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে কানাডা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। প্রথম দল হিসেবে বিশ্বকাপের শীর্ষ 16তে জায়গা নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত কানাডিয়ান সমর্থকরা। স্টেডিয়ামে এসে নিজেদের দলের জয় দেখে আনন্দে আত্মহারা হন তারা। এমন জয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। নিভু নিভু বাতি যেন দপ করেই জ্বলে উঠল, আর তাতেই কপাল পুড়ল দক্ষিণ আফ্রিকার। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে একটাই আওয়াজ তখন, কানাডা কানাডা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল দ্য রেডস। আর সেই ইতিহাসের অনুঘটক শেষ মুহূর্তের গোল। নাটকীয় সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে পুরো দল ও গ্যালারির লাল রঙের ফুটবল প্রেমীরা। Canada just made history, firstly by leaving the group stage and now on to the round of 16. Great finish. It was wonderful. I really enjoyed my first World Cup game. Last goal was really exciting. I feel like the crowd was really energetic. It was sensational. It was a great match. Second half was amazing. The energy was crazy. Everyone went wild. Our section was full of Canadians, so we were really excited.
মাঠের এই সাফল্যে উচ্ছ্বাসিত প্রবাসী বাংলাদেশিরাও। তাদের মতে এই দল শুধু জেতেনি, নিজেদের লড়াকু মানসিকতা আর আক্রমণাত্মক ফুটবল দিয়ে নতুন এক কানাডার পরিচয় তুলে ধরেছে বিশ্ব মঞ্চে। 69,000 দর্শক ছিল আজকের স্টেডিয়ামে এবং আমরা মোটামুটি এনজয় করেছি। দর্শকরা খুবই উপভোগ করেছে আজকের খেলা। বিশেষ করে আমি বাংলাদেশকে বড় মিস করেছি। এখন নতুন লক্ষ্য শেষ 16। আগামী 4 জুলাই নকআউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঠে নামবে কানাডা। গ্রুপ পর্বের খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে নিজ দেশের মাটি ও দর্শক হারালেও লস অ্যাঞ্জেলেসের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে কানাডা। এ ধারা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে পরবর্তী ম্যাচে দর্শকদের ভালোবাসা পাবেন এমন প্রত্যাশা দলটির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে দলের এমন ঐতিহাসিক জয়ে উল্লাসে মাতোয়ারা কানাডার টরন্টো শহর। পরের রাউন্ডে প্রতিপক্ষ যেই আসুক, কানাডিয়ানদের স্বপ্ন এখন শিরোপা জয়ের। ইতিহাস গড়ার দিনে কানাডা থেকে দর্শক সমর্থকদের উৎসবের খবর জানাচ্ছেন রাশেদ লিমন। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী এখন কানাডা। উৎসবের নগর বনে গেছে এই টরন্টো। ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে গোলটা দিয়েছে। তারপর থেকেই রেফারির শেষবাসীর অপেক্ষায় ছিল দর্শক সমর্থকরা, এবং যখনই শেষবাসী বেঁধেছে তখন কিন্তু উৎসবে ফেটে পড়েছে তারা। কানাডা ইতিহাস লিখেছে, কানাডা ইতিহাস গড়েছে। এখন এই মুহূর্তে এই দর্শকরা বলছেন শিরোপা নিশ্চিত করাও কিন্তু অসম্ভব নয়। দর্শকরা বলছেন এই স্বপ্ন এখন বাড়তে কিছু না। হোস্ট কানাডা, স্বাগতিক কানাডা প্রথমবারের মতো নতুন কিছু হয়তো করেও দেখাতে পারে। খুবই ভালো লাগছে। কানাডা লাস্ট মিনিটে গোল দিয়ে জিতে গেছে। সব বন্ধুদের সাথে আসছি, মনে হচ্ছে যেন বাংলাদেশ জিতে গেছে। তাদের আনন্দে আমিও আনন্দিত, খুব ভালো লাগছে। We're fucking excited. Go! So many emotions right now. আমি শুধুমাত্র ঢাকা থেকে আসছি টরন্টোতে খেলা দেখার জন্য। আমাদের প্রথম তো অনেক মজা লাগছে, আমরা বুঝতে পারিনি এত দূর আসবে। অনেক ভালো লাগছে। For the first time ever, Canada has made it past to this far. We love Canada. We're going to support them all the way. Let's go, Canada! এখন কানাডার দর্শক সমর্থকদের একটাই চাওয়া, গো কানাডা গো। টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। নকআউট পর্বে ব্রাজিলের প্রথম বাধা এশিয়ান পাওয়ার হাউস জাপান। রাফিনিয়ার ইনজুরিতে রাইট উইংয়ের দায়িত্বটা বেশ ভালোভাবে সামলাচ্ছেন রায়ান। আর ভিনিসিউস তো নিজেকে ভেঙেই চলেছেন প্রতিটি ম্যাচে। এখন পর্যন্ত ভিনি কুনিয়া জুটিটি আসরে টিকিয়ে রয়েছে সেলেসাওদের। পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজরা মধ্যমাঠের বড় শক্তি হলো ডিফেন্সে দুর্বলতা আছে ব্রাজিলের। সেই সুযোগটি কাজে লাগাতে চায় ব্লু সামুরাইরা। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের রিপোর্ট। মরক্কোর বিপক্ষে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ। তবে পরের 2 ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে জাপানেরও ড্র হয়েছিল নেদারল্যান্ডসের সঙ্গে, তবে সেই ড্রটায় তাদের অনেক প্রাপ্তি ছিল। এবং কেন তাদের এশিয়ার পাওয়ার হাউস বলা হয় সেটার প্রমাণ রেখেই কিন্তু তারা রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। সুতরাং এই 2 দলের লড়াইটা যে একেবারে হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু বলে নেওয়াই যায়। তবে এই বিগ ভোল্টেজ ফাইনালের আগে 2 দলের আছে বেশ কিছু সুবিধা, আছে কিছু অসুবিধা। প্রথমে যদি ব্রাজিলের দিকে যাই, ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ। আমরা যদি ব্রুনো গিমারেজের কথা বলি, লাস্ট ম্যাচে তিনি 2টো অ্যাসিস্ট করেছেন এবং একই সঙ্গে ক্যাসেমিরো দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে ব্রাজিলের মিডফিল্ডটা দুর্দান্ত। স্পেশালি আলাদা করে বলতে হয় লুকাস পাকেতার কথা। দুর্দান্ত ছন্দে রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি যেহেতু ছন্দে আছেন, তাই নেইমারের এই রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামতে, অর্থাৎ শুরুর একাদশে জায়গা পেতে কিন্তু অনেকটা বেগ পেতে হবে। এবার যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, যখন রাফিনিয়া ছিটকে গেলেন তখন কিন্তু একটা শঙ্কা ছিল যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বা উইংয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু রায়ান কিন্তু গেল ম্যাচে প্রমাণ করে দিয়েছেন তিনি আপ টু দ্য মার্ক এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আর ভিনিসিউস অনন্য, অসাধারণ। সুতরাং ভিনির উপর আস্থা রাখাই যায়। এই হচ্ছে ব্রাজিলের শক্তির জায়গা। তবে যদি ব্রাজিলের দুর্বলতার জায়গার কথা বলি, ব্রাজিলের হচ্ছে ডিফেন্স লাইনে যথেষ্ট দুর্বল ব্রাজিল। স্পেশালি জাপানের যে উইং, লেফট উইং যেটা, সেটা
সেটা সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে ব্রাজিলের রক্ষণকে। নাকামুরা দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, এর আগের ম্যাচেও তিনি গোল করেছিলেন ব্রাজিলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে, সুতরাং এই ম্যাচে দানিলোকে বেশ কঠিন পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েলের কথা বলতে হয়, এই জায়গায় ব্রাজিলের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং জাপানের যে স্ট্রাইকার ওয়েদা, যিনি হচ্ছে আপনার ডাচ লিগে ফেইনুর্ডের হয়ে লাস্ট মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন, টপ স্কোরার, তাকে আটকাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। পক্ষান্তরে জাপানেরও কিন্তু ঘাটতির কিছু জায়গা রয়েছে, সেটা বলে নেই। জাপান কিন্তু বডি কন্ট্যাক্টে তাদের ডিফেন্স কিন্তু বডি কন্ট্যাক্টে ভেঙে পড়ে এবং লাস্ট ম্যাচে কিন্তু আমরা এমনটা দেখেছি। যদিও ব্রাজিলের ফরওয়ার্ডদের সামনে তাদের খুব একটা চ্যালেঞ্জ পেতে হবে না, কারণ ফিজিক বলছে তাদের অনেকটা সমানে সমান। এছাড়াও লং বল লুজিংয়ের ক্ষেত্রে জাপানের একটা বদভ্যাস রয়েছে এবং সেখান থেকে স্কোর অ্যাকুরেসিতেও তাদের সমস্যা রয়েছে। তারপরেও বলা যায় যে দুদল যথেষ্ট সম্ভাবনা নিয়ে, যথেষ্ট ব্যালেন্স নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং এটার ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে হিউস্টনে দুর্দান্ত একটা নকআউট পর্বের ম্যাচ উপহার দিতে চলেছে জাপান এবং ব্রাজিল। হিউস্টন থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার অন্য প্রসঙ্গ। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুদেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছেন তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচারের দাবিও তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাবা আলী খামেনি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করছে ইসরায়েল। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি হামলা। মধ্য গাজার বাঘাজি শরণার্থী শিবিরে হামলায় 3 ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উত্তর গাজার বেইত লাহিয়ায় আশ্রয়কেন্দ্রের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছেন আরও একজন। যুদ্ধবিরতির মাঝেই গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় উপত্যকার 3 পুলিশ কর্মকর্তা নিহত হন। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, নিহতরা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন, এ কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। উত্তর গাজার বেইত লাহিয়ায় উম্মা আল ফাহাম স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায়, স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় হতাহত হন বেশ কয়েকজন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের হত্যা প্রমাণ করে গাজায় পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা চায় ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,73,000 মানুষ আহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী উপত্যকার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় $70 বিলিয়ন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। 4 দিন পরেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না তারা। ভূমিকম্পের পর গেল 2 দিনে মা ও নবজাতক সহ অন্তত 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 10,000-এরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা জোরদারে লা গুয়াইরা অঞ্চলে লকডাউন ঘোষণা করা হয়েছে। গেল বুধবার মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে প্রায় 800 ভবন ধসে পড়েছে। বহু মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও বাড়ছে সমানতালে। নিহতদের মধ্যে পর্তুগাল, চীন সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। দুর্যোগের 96 ঘন্টা পেরিয়ে গেলেও আশার আলো নিভে যায়নি। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে 18 দিন বয়সী নবজাতক ও তার মা। 32 ঘন্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। তালিকায় আছে 11 বছর বয়সী 2 শিশুর নামও। মৈসিস নামে এক শিশুকে প্রায় 3 মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে 6 ঘন্টার চেষ্টায় উদ্ধার করে কলম্বিয়ার বিশেষজ্ঞ দল। কারাবালেদা শহর থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি সন্তানসহ এক বাবাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বুধবারের ভূমিকম্পের পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনও জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আমার ঠিক পেছনেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত বের করে এনেছেন। তারা এখন চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি তথ্য মতে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা শেষ হলেও জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা শেষ হয়ে গেলেও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিনরাত এক করে চলছে অনুসন্ধান। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও কংক্রিট সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এক বন্ধুর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখলাম তার সাহায্যের প্রয়োজন, তাই এখানে ছুটে এসেছি। তার পরিবারের সদস্যদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরও আমরা হাল ছাড়িনি। এখনো তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নিকে খুঁজে চলছি। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। একই সঙ্গে জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে খোলা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। তবে এই অঞ্চলে বারবার আফটারশক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে বলছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাবদাহে বিপর্যস্ত ইউরোপে এ পর্যন্ত 1300 জনের মৃত্যু। লিথুয়ানিয়া, পোল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। জার্মানি ও ভারতের বিভিন্ন শহরে 40 ডিগ্রি সেলসিয়াস। ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির চলমান অনশনে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন দমাতে যন্তর মন্তরে স্যানিটেশন এবং পানির সংযোগ বন্ধ করে দিয়েছে পুলিশ। যদিও এই অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি। চলমান আন্দোলন ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন। মেডিকেল ভর্তি পরীক্ষা ও টিচার এলিজিবিলিটি টেস্টের প্রশ্নপত্রের ফাঁসের জেরে উত্তাল ভারত। প্রতিযোগিতামূলক পরীক্ষার অব্যবস্থাপনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি চলমান অনশনে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। রোববার বিক্ষোভস্থলে জড়ো হন শত শত মানুষ। তবে এই অনশন কর্মসূচি ঘিরে প্রশাসনের তরফ থেকে নানাভাবে অসহযোগিতা ও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ওয়াংচুক
অনশন শুরু করার পরই যন্তর মন্তরের স্যানিটেশন ও পানির সংযোগ বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। তার দাবি ওয়াংচুকের বয়স ও শারীরিক অবস্থার কথা জানিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি, বরং আন্দোলনকারীদের জন্য থাকা ন্যূনতম স্বাস্থ্যবিধির ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির পাশাপাশি সিস্টেম বদলের বার্তা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছে এখন ভারতের কথিত জিএনজি আন্দোলনের মুখ ককরোচ জনতা পার্টি। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ঘুরছে। কোথাও পুলিশ, আবার কোথাও আরএসএস এর সরাসরি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ সমাবেশে তাদের সমর্থনেও আবার দেখা দিয়েছে বলিউড অভিনেতা ও পরিচালকদের। শিউলি রোসা, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ে মহরমের শোভাযাত্রাকে লক্ষ্য করে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ভণ্ডুল করেছে পুলিশ। বিষাক্ত জিঙ্ক ফসফেট মিশিয়ে হাজারো মানুষের মধ্যে ক্যাপসুল বিতরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের লক্ষ্য ছিল অন্তত 15,000 মানুষকে হত্যা করা। ঘটনার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠীতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। সবাই যখন এসব নিয়ে ব্যতিব্যস্ত, তখন ভিড়ের মধ্যে মিশে যান এক যুবক। উদ্দেশ্য বিষাক্ত ক্যাপসুল খাইয়ে হাজারো মানুষকে হত্যা। শুনতে সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হলেও ভারতে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। গেল শুক্রবার বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় মহরম ঘিরে আশুরার শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে হাতে নাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে ওই ব্যক্তি ব্যথানাশক ও রোগ প্রতিরোধ বলে ক্যাপসুলগুলো বিতরণ করছিলেন। মুম্বাই পুলিশের দাবি, আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রায় 15,000 ক্যাপসুল উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি আরও 30,000 খালি ক্যাপসুল এবং 50 কেজি ফসফরাস অর্ডার দিয়েছিল। ওই ক্যাপসুলে বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফেট মেশানো ছিল, যা বিষাক্ত ফসফিন গ্যাস তৈরির মাধ্যমে হৃদযন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে থাকে। এরই মধ্যে ওই ক্যাপসুল সেবনের পর অন্তত 11 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অন্তত 15,000 মানুষকে হত্যার উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। একই সঙ্গে তদন্তে তার ইরান ও ইরাক সফরের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় বিষ প্রয়োগের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি এর পেছনে কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে ভেঙেছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। জার্মানি ও ভারতের বিভিন্ন শহরে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে ইউরোপে অন্তত 1300 মানুষের মৃত্যুর কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে পুরোপুরি বর্ষা না আসা পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে তীব্র গরম অব্যাহত থাকতে পারে বলে আভাস আবহাওয়াবিদদের। স্থানীয় সময় রোববার লিথুয়ানিয়ায় চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্রুস্কিনিস্কাই শহরে তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা আগের রেকর্ড ভেঙে দেয়। একই দিনে চেক প্রজাতন্ত্রে ডকসানি শহরের তাপমাত্রা রেকর্ড করা হয় 41.1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে রাজধানী প্রাগের ঐতিহাসিক ওল্ড টাউনে দমকল বাহিনী পানি ছিটিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের স্বস্তি দেওয়ার চেষ্টা করে। পোল্যান্ডেও ভয়াবহ আকার নিয়েছে তাপপ্রবাহ। দেশটির স্লোভিচ শহরে সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ওয়ারশতেও 37.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 2013 সালের রেকর্ড ভেঙেছে। জার্মানিতেও টানা 2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। ফ্রাঙ্কফুর্টে উচ্চ তাপমাত্রার মধ্যে অনুষ্ঠিত হয়েছে আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। আয়োজকরা নিরাপত্তার কথা বিবেচনা করে সাইক্লিং ও দৌড়ের পথ সংক্ষিপ্ত করেন। অন্যদিকে বার্লিনে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে গরম থেকে বাঁচতে ছাতা ও পানির বোতল হাতে দেখা যায় পর্যটকদের। তাপপ্রবাহের প্রভাব পড়েছে ভারতেও। রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে সাধারণত জনাকীর্ণ ইন্ডিয়া গেট এলাকায় দর্শনার্থীর সংখ্যা ছিল খুবই কম। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা পুরোপুরি সক্রিয় না হওয়া পর্যন্ত উত্তর ও পূর্ব ভারতের অনেক এলাকায় তীব্র গরম অব্যাহত থাকতে পারে।
ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 21 জুন থেকে উচ্চ তাপমাত্রার কারণে ইউরোপে 1300-র বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে বলে জানান WHO এর মহাপরিচালক। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোকে দ্রুত তাপজনিত স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। তীব্র দাবদাহে ফ্রান্সে 5 দিনে 1000 মানুষের মৃত্যু হয়েছে। কেবল রাজধানী প্যারিসেই একদিনে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। 2টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। লুৎফর রহমান বাবু রিপোর্ট। চলমান তাপপ্রবাহে ফ্রান্সে মাত্র 5 দিনেই 1000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর জরুরি স্বাস্থ্য সেবা সংস্থা সামু জানিয়েছে শুধুমাত্র একদিনেই রাজধানী প্যারিসে 109 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটে তাপপ্রবাহজনিত কারণে। তবে এই সংখ্যার সাথে হাসপাতালে একই কারণে মৃত্যুর সংখ্যাগুলো যোগ করা হয়নি বলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে, যার মধ্যে রয়েছেন কিশোর বয়সী অনেকেই। আর গাড়ির ভিতরে 2 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও রয়েছে। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2003 সালের মতো বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা এবারে ঘটার সম্ভাবনা তিনি খুব কম দেখছেন বলেই মনে করছেন। সে বছর 15,000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। অন্যদিকে 2027 সালের নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিবিদরা ফ্রান্সকে জলবায়ু বান্ধব দেশ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে। তারা বলেছেন নির্বাচিত হলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও বাড়াবেন। উল্লেখ্য, দেশটির শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ নানা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারে সীমিত থাকায় তীব্র এই গরমে জনগণের দুরবস্থা চরমে পৌঁছে। তাপমাত্রা কিছুটা কমে আসলেও এখনও ব্যবসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি না নামা পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে, যে কারণে মানুষকে আরও কয়েকদিন দুর্ভোগ ও অস্বস্তি পোহাতে হবে। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সের পূর্বাঞ্চলে আবাসিক এলাকার কাছে আছড়ে পড়ল ছোট বিমান, নিহত 11, জানা যায়নি দুর্ঘটনার কারণ। সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জনের প্রাণহানি। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে 2টি MiG-29 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। অন্যদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনায় হামলার দাবি করছে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনীয় বিমান বাহিনীর 2টি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি বিমান রানওয়ের পাশে ছিল, আর অন্যটি বাংকারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলছে লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান তাদের ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। স্থাপনাটিতে রাশিয়া কামান ব্যবস্থা ও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিশেষ সামরিক সরঞ্জাম তৈরি করে বলে দাবি করেন তিনি। এছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতেই জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানায় কিয়েভ। ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়তে থাকায় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে তিনি বলেন দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়ার সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে রুশ ভূখণ্ড ও অবকাঠামোর উপর হামলা সহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়া সফল হবে বলেও আশাবাদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণার পরেও থামছে না বিক্ষোভ। হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিক উদযাপন ঘিরেও বিক্ষোভ হয়েছে ব্রাসেলসে। এতে যোগ দেয় পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন নাগরিক জোট।
বিক্ষোভে উত্তাল সার্বিয়ার ক্রালিয়েভু। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পথ খুলে দিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার একদিন পরই বিক্ষোভে জড়ো হন হাজারো মানুষ। ভুচিচের ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ কেবল নেতৃত্ব বদল নয়, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। গেল বছর নোভি সাদ রেল স্টেশনে কংক্রিটের ছাউনি ধসে 16 জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই সার্বিয়া জুড়ে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা এই দুর্ঘটনাকে সরকারি দুর্নীতি ও অব্যবস্থাপনার নজির হিসেবে দাবি করছেন। গত 2 দশকে দেশটিতে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং ঐতিহাসিক পার্কটি ব্যক্তিগত ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন নাগরিক জোটও এতে অংশ নেয়। বিক্ষোভকারীরা শুধু পার্কের বেসরকারীকরণের বিরোধিতাই নয়, জলবায়ু নীতি, আন্তর্জাতিক আইন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানেরও সমালোচনা করেন। আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানে কনসার্ট, মার্কিন সামরিক বিমানের ফ্লাইপাস্ট, রাজনৈতিক নেতাদের বক্তব্য, আতশবাজি ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। বেকারত্ব দূরীকরণ এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে 30 জুন পর্যন্ত দেয়া সময়সীমা ঘিরে বাড়ছে আন্দোলন। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে লুটপাট, ভাঙচুর এবং সহিংসতা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। অভিবাসন বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। বিদেশিদের কারণে বেকার হয়ে পড়ছে এমন অভিযোগ এনে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন স্থানীয় আফ্রিকানরা। তাই বিদেশিদের উচ্ছেদ এবং দাবি আদায়ে 30 জুনের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে বিক্ষোভ ও মিছিল চলছে দেশটির প্রায় প্রতিটি শহরে। গেল এপ্রিলে ইস্ট লন্ডন অঞ্চল থেকে শুরু হওয়া চলমান এই আন্দোলনের প্রভাব পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের উপরও। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বৈধ কাগজপত্র থাকা বিদেশিরও লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন এলাকায় দোকানপাটে হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় আতঙ্কের দিন কাটছে প্রবাসীদের। বিক্ষোভে ডারবান, ব্লুমফন্টেন, পিটার মরিচবার্গ সহ অসংখ্য প্রদেশে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছেন শতাধিক অভিবাসী বাংলাদেশির ব্যবসায়ী প্রতিষ্ঠান। বড় ক্ষয়ক্ষতির শঙ্কায় সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অনেকেই। পরিস্থিতি মোকাবেলা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। অস্বাভাবিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ সহ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। জরুরি মুহূর্তে দূতাবাসের সেবা পেতে হটলাইন চালু সহ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখছেন বলে জানান রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এই ভাঙচুর এবং লুটপাটে অনেক বাংলাদেশিদের শত শত দোকান অলরেডি লুটপাট হয়ে গেছে। অনেকেই নিরাপত্তা সংখ্যায় আছে। যাদের কাগজপত্র নাই, ইলিগাল, তারা ডেডলাইন দিচ্ছে 30 তারিখের মধ্যে সাউথ আফ্রিকা ছাড়া দিতে। 30 জুনের সহিংসতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে 600 মিলিয়ন রেন্ডের আর্থিক বাজেট সহ অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে দেশটির প্রশাসন। হামলা, ভাঙচুর ও সহিংসতাকে বেআইনি ঘোষণা দিয়েছে সরকার। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলো সহিংস এসব ঘটনাকে বিদেশি বিদ্বেষমূলক হিসেবে উদ্বেগ জানিয়েছে। সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ ব্যাকের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। স্থানীয় সময় রোববার রাজধানীর দক্ষিণ কোরিয়ার সিউলে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত বিজ্ঞান ও সামরিক প্রযুক্তির ক্ষেত্রে যৌথ সহযোগিতা বাড়াতে সম্মত হন দুই মন্ত্রী। একই সঙ্গে কোরিয়ায় উপদ্বীপের পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণ এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রায় 9 বছর পর যৌথ সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার মহড়া পুনরায় শুরু করে দক্ষিণ কোরিয়া ও জাপান। আন্তর্জাতিক সময়, ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 11 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার
ন্যান্সিয়াসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্যারাশুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট 5 জন, প্রশিক্ষক এবং প্রথমবার স্কাই ডাইভের প্রস্তুতি নেওয়া 5 জন যাত্রী নিহত হন। বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকার কাছে আছড়ে পড়ে বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, অল্পের জন্য আশেপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। দুর্ঘটনার সময় ফ্রান্সের ওই অঞ্চলে তীব্র দাবদাহ চলছিল, তবে আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটর অফিস। সৌদি আরবের আরামকো কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাস্তানুরা শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। কারিগরি ত্রুটি নাকি বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টারটি আরামকো কোম্পানির নিজস্ব কাজে নিয়োজিত ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও বন্দরনগরী রাস্তানুরায় এই দুর্ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতের কারণে কেন্টাকির বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কেন্টাকির মেডিসন কাউন্টিতে 3 জন এবং জ্যাকসন কাউন্টিতে 1 জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। আটকা পড়া মানুষদের উদ্ধারে নামানো হয়েছে উদ্ধারকারীর দল। আরও ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। একই সাথে কেন্টাকি ও পার্শ্ববর্তী ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বেশ কিছু অংশে নতুন করে আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। সময় 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও কঠোর আইন করছে অস্ট্রেলিয়া সরকার। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী আইন মানতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোকে সর্বোচ্চ 9 কোটি 90 লাখ অস্ট্রিয় ডলার জরিমানা করা হবে। 2025 সালের ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউব সহ 10টি বড় সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি তদন্তে দেখা গেছে অনেক শিশু এখনও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর জেরে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে তার সবচেয়ে বড় রহস্য তার মায়ের পরিচয় নিয়ে, যা কিনা এত বছর যাবৎ গোপন রাখা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই সত্য প্রকাশ পেলে কেঁপে উঠতে পারে কিম পরিবারের শাসনের ভিত। কেন এত বছর আড়ালে রাখা হয়েছে কিম জং উনের মাকে, তা নিয়েই এবারের প্রতিবেদন। উত্তর কোরিয়ার মানুষকে ছোটবেলা থেকেই শেখানো হয় কিম পরিবার দেশ শাসনের জন্যই জন্মেছে। শুধুমাত্র এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে 3 প্রজন্মের শাসন। আর একে বলা হয় মাউন্ট প্যাক্টু রক্তধারা। তাই কিম জং উনের পরিবার সম্পর্কে রাষ্ট্র যা দেখতে চায়, মানুষ শুধু সেটুকুই জানে। তবে এই গল্পের আড়ালে সবচেয়ে বড় গোপন অধ্যায় তার মা। উত্তর কোরিয়ায় ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি হলো মাউন্ট প্যাক্টু রক্তধারা। রাষ্ট্রের দাবি, কিম পরিবার এই পবিত্র বংশের উত্তরসূরি। সেই কারণেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও মাত্র 27 বছর বয়সে দেশের সর্বোচ্চ নেতা হন কিম জং উন। কিম জং উনের মায়ের নাম কো ইয়ং হুই। তার জন্ম জাপানের ওসাকা শহরে। ছোটবেলায় তিনি পরিবারসহ উত্তর কোরিয়ায় চলে আসেন। বড় হয়ে যোগ দেন দেশের বিখ্যাত মানসুদের শিল্পী দলে। নাচ গানের অনুষ্ঠান করতে গিয়েই পরিচয় হয় তৎকালীন নেতা কিম জং ইলের সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের 3 সন্তানের জন্ম হয়। কিম জং উন তাদেরই একজন। তবে কো ইয়ং হুই কখনো কিম জং ইলের আনুষ্ঠানিক স্ত্রী ছিলেন না। তাই তাকে এবং তার সন্তানদেরকে অনেক বছর লোকচক্ষুর আড়ালে রাখা হয়। এমনকি কিম জং উনের দাদা কিম ইল সুংও তাকে প্রকাশ্যে পরিবারের অংশ হিসেবে তুলে ধরেননি। 2004 সালে ফ্রান্সে স্তন ক্যান্সারে মারা যাওয়ার পরও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়ং হুইয়ের মৃত্যুর খবর পর্যন্ত প্রকাশ করেনি। আজও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের মায়ের নাম
উচ্চারণ করা হয় না, কারণ জনগণ যদি জানতে পারে দেশের নেতার মা জাপানে জন্ম নেওয়া এমন এক পরিবারের সদস্য ছিলেন যাদের রাষ্ট্র একসময় নিচু শ্রেণীর বলে দেখত, তাহলে কিম পরিবারের পবিত্র রক্তধারার গল্প প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আর সেই প্রশ্ন নাড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়ার বংশগত শাসনের শক্ত ভিত্তিকে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিহাস গড়ল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ 16তে দ্য রেড স্টেফেন ম্যাজিকে বাফানাদের হারালো 1-0 গোলে উৎসবের নগরী টরন্টো। সংঘাত বন্ধে একমত যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজের বিরোধ মেটাতে মঙ্গলবার দোহায় দুই দেশের বৈঠক। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচারের দাবি খামেনির। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধারকর্মীরা। 4 দিন পরেও ছাড়ছেন না জীবিত উদ্ধারের আশা। অভিযান জোরদারে লা গুয়েতারা অঞ্চলে লকডাউন ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময়ের সংবাদটি আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।